সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের একটি কোর্স ভৌত রসায়ন ৩ এটা নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, এই কোর্সের সিলেবাস সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব। এখন হয়তো অনেকের কাছে বই নাই, বা তারপরও এই বইটাতে আমরা কোন কোন অধ্যায় পড়ব, কয়টা অধ্যায় আছে, সেই সিলেবাস সম্পর্কে আমরা একটু প্রথমে আপনাদেরকে ধারণা দিই। এই যে ভৌত রসায়ন ৩ আপনাদের, ঠিক আছে, এই বইটাতে মোট অধ্যায় আছে হচ্ছে ৮টা। মোট অধ্যায় কয়টা? ৮টা। ১ নম্বর প্রথম অধ্যায় যেটা আছে এখানে, প্রথম অধ্যায় যেটা পড়তে হবে সেটার নাম হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা, ঠিক আছে। রাসায়নিক গতিবিদ্যা নামের একটা অধ্যায় আছে, প্রথম অধ্যায়। এটা আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে ভৌত রসায়ন ১ যেটা ছিল, সেখানে একটা অধ্যায় এরকম ছিল, রাসায়নিক গতিবিদ্যার একটা অধ্যায়। সেটার সাথে অনেকখানি মিল পাবেন কিছু কিছু জায়গাতে, সব মিল নাই, কিছু কিছু মিল আছে। এটা একটা। এরপরে ২ নম্বর একটা অধ্যায় এখানে আপনাদের সিলেবাসে যেটা বলছে সেটার নাম হচ্ছে বিক্রিয়ার হার তত্ত্ব। বিক্রিয়ার হারের তত্ত্ব, ঠিক আছে। এটা ২ নম্বর অধ্যায়। এরপরে ৩ নম্বর আর একটা অধ্যায় আছে এখানকার, সেটা হচ্ছে প্রভাবন। এই প্রভাবন নামের একটা অধ্যায় আছে। প্রভাবক বলি না, সেই প্রভাবক থেকে আসছে মূলত এই প্রভাবন, এই কথাটা আসছে প্রভাবন। তারপরে ৪ নম্বর যে অধ্যায় আছে সেটা হচ্ছে যে দ্রবণে সংগঠিত বিক্রিয়া, ঠিক আছে। যে বিক্রিয়াগুলো স্পেশালি কোথায় হয়? দ্রবণের মধ্যে সংগঠিত হয়, সেই বিক্রিয়াগুলো নিয়ে এখানে কথা বলা আছে। পঞ্চম অধ্যায় যেটা, সেটা হচ্ছে আলোক রসায়ন ও বিকিরণ রসায়ন। মূলত এটা আলোক রসায়ন বলা হয় আর কি, ফটোকেমিস্ট্রি এটাকে বলা হয়, ঠিক আছে। ফটোকেমিস্ট্রি বা এটাকে বলা হয় কি আলোক রসায়ন। এই আলোক রসায়ন এখানে পড়াশোনা আছে। যেমন এই যে বিআর ল্যাম্বার্টের সূত্র পড়ছেন না, সেই বিআর ল্যাম্বার্টের সূত্র, এই অধ্যায়টা বেশ বড় এবং হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা, ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় এখানে যেটা আপনাদের বলছে সেটাকে বলা হয় কলয়েড, ঠিক আছে। কলয়েড নিয়ে এখানে কথা বলা আছে। এই এই অধ্যায়টা ভালো করে পড়লে এই কলয়েড টাইপের জিনিসগুলো নিয়ে বলে রাখি, ফোর্থ ইয়ারে আপনাদের পৃথকীকরণ একটা রসায়ন বলে একটা কোর্স আছে, সেটার সাথে আবার অনেকখানি কি পাবেন, মিল পাবেন। তাহলে এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় কি নিয়ে আলোচনা আছে, এটাকে বলা হচ্ছে কলয়েড নিয়ে আলোচনা করা আছে। এরপরে সপ্তম অধ্যায় যেটা আছে এখানে সিলেবাস, সপ্তম অধ্যায় যেটা বলছে সেটা হচ্ছে যে পৃষ্ঠতল রসায়ন, ঠিক আছে। পৃষ্ঠতল রসায়ন বা সারফেস কেমিস্ট্রি, এই পৃষ্ঠতল রসায়ন নিয়ে কিছু পড়াশোনা এখানে আছে, যে একটা দ্রবণ পৃষ্ঠের উপর সংগঠিত হলে সেখানে কিভাবে কি হয়, সেই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলা আছে। এরপরে লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায়, এটাকে বলা হয় দশা সাম্য অবস্থা। আচ্ছা, এই দশা সাম্য অবস্থা কেমন, যে এখানে পড়তে হবে পানির দশাচিত্র বলে একটা পড়া আছে, বা পানি সালফারের দশাচিত্র আছে, ঠিক আছে। তারপর শুধু সালফারের দশাচিত্র আছে, এরকম। তো এই দশাচিত্রগুলো হচ্ছে যে পানি, মনে করেন পানির কথা ক্ষেত্রে যদি বলি, যে পানিতে কি পানি কয়টা অবস্থায় থাকতে পারে? 3টা অবস্থায় থাকতে পারে। একটা কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, বায়বীয় অবস্থায় থাকতে পারে। তো এই দশাচিত্রগুলো ওখানে পড়তে হয়, সেগুলো পড়াবো কিভাবে দশাচিত্রগুলো কাজ করে, সেগুলো নিয়ে মূলত এখানে কথা বলা আছে। তো এই হচ্ছে মোট 8টা অধ্যায় আপনাদের এই ভৌত রসায়ন 3 যে সিলেবাস, সেই সিলেবাসে এই 8টা অধ্যায় নিয়ে আমরা পড়াশোনা করব। তো এর মধ্যে
কয়েকটা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট এবং একটু বেশি প্রশ্ন থাকে। তার মধ্যে যেমন হচ্ছে এই প্রথম অধ্যায়, আজকে যেটা পড়াবো শুরু করবো যেটা দিয়ে, সেটা প্রথম অধ্যায়, এটা একটা। তারপরে চতুর্থ অধ্যায় থেকে কিছু প্রশ্ন থাকে, পঞ্চম অধ্যায়, তারপরে এই ষষ্ঠ অধ্যায়, আর হচ্ছে অষ্টম অধ্যায়। এই 2, 3 আর এই 7 এগুলো একটু তুলনামূলক এখান থেকে প্রশ্ন কম থাকে, এগুলো ছোট অধ্যায়। আচ্ছা, তো আশা করি তাহলে সিলেবাস সম্পর্কে ধারণা হলো যে এই 8টা অধ্যায় নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তো আজকে আমি শুরু করব প্রথমে যে অধ্যায় দিয়ে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। ঠিক আছে, রাসায়নিক গতিবিদ্যা। আমরা জানি যে রাসায়নিক কোনো বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন আমরা যেটাকে বলি, যে এটা কি বলা হয় যে সময়ের সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাত্রা, সময় বৃদ্ধির সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া কি পরিমাণ সংগঠিত হচ্ছে সেটাকেই বলা হয় কি, রাসায়নিক বিক্রিয়ার হার বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলি যে একক সময়ে কোনো একটা বিক্রিয়ার ঘনমাত্রা, যখন বিক্রিয়ক একটা বিক্রিয়া করছে, মনে করেন যে এ বিক্রিয়া করছে কার সাথে, বি এর সাথে, মনে করেন করে তৈরি করছে সি প্লাস ডি, এরকম একটা উৎপাদ তৈরি করছে। তাহলে হয় কি, স্বাভাবিকভাবে এই বিক্রিয়কগুলো ভাঙে উৎপাদে পরিণত হয়। তাহলে যখন বিক্রিয়া শুরু হয় তখন বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। এই বিক্রিয়কগুলো যখন ভাঙে কিসে রূপান্তরিত হতে থাকে, আস্তে আস্তে উৎপাদে। তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কি হয়, কমে যায়। আর আস্তে আস্তে এই উৎপাদের ঘনমাত্রাগুলো তখন কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তাই বলা হচ্ছে যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, বা একই কথা যদি বলি যে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, সাথে কি হয়, এই বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়, তার মানে উৎপাদের ঘনমাত্রা কি হয়, বৃদ্ধি পায়। এই বৃদ্ধির হারকে বা মাত্রাকেই বলা হয় বিক্রিয়ার হার। ঠিক আছে, বিক্রিয়ার হার বলা হয়। তাহলে এটা হচ্ছে এখানকার বেসিক কথা। তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার কি, সেটা সেই জিনিসটা আমরা জানলাম। এটা সাধারণত পরীক্ষাতে এই ক্ষেত্রে, এটা ফার্স্ট ইয়ারের পড়া, এটা এখানে প্রশ্ন আসবে না। এখান থেকে প্রথম আমরা আজকে যেটা দিয়ে শুরু করব পড়া, মূলত পরীক্ষাতে আসার মতো যে কোশ্চেন, সেটা হচ্ছে এবং এটা অনেকবার পরীক্ষাতে আসছে এবং এখানকার এটাই মূলত বেসিক, সেটা হচ্ছে যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব, এই দুইটা জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো। যে বিক্রিয়ার ক্রম কি এবং বিক্রিয়ার আণবিকত্ব কি, দুইটা জিনিস। বিক্রিয়ার ক্রম ইংলিশে যেটাকে বলা হয় অর্ডার, আর একটা হচ্ছে আণবিকত্ব। ঠিক আছে, তো চলেন প্রথমে আগে আমরা যদি বিক্রিয়ার ক্রম নিয়ে কথা বলি। ক্রম, বিক্রিয়ার ক্রম, বা এটাকে বলা হয় কি, অর্ডার। এই অর্ডার বা ক্রমটা কি, দেখেন আমি আগে একটা বিক্রিয়া লিখি এক্সাম্পল হিসাবে। নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া করলো 2 অণু হাইড্রোজেনের সাথে, বিক্রিয়া করে উৎপন্ন করলো নাইট্রোজেন প্লাস হচ্ছে 2 অণু পানি উৎপন্ন করলো। আচ্ছা, এই বিক্রিয়াটা থেকে যদি আমরা এই বিক্রিয়ার ক্রম বের করতে চাই, তাহলে ক্রমটা এরকম আসে যে আমরা যদি বিক্রিয়ার আগে হার বের করতে চাই, আর ইকুয়াল টু কে, বেগ ধ্রুবক, আর বেগ ধ্রুবককে কি বলা হয়, কে। তাহলে এইটা এর ঘনমাত্রা, তার মানে NO ইন্টু এর সাথে কে আছে, হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন। এটা হচ্ছে মূলত এই দুইটার কি, ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে এটাকে আমরা কি বলি, বিক্রিয়ার হার বলবো। আর এখন এটা হার হলো, কিন্তু এটা যদি আমরা ক্রম বের করতে চাই, তাহলে স্বাভাবিকভাবে এখন সংজ্ঞাতে যাই, আগে সংজ্ঞাটা বলি, তাহলে এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে আমি লিখে নিই যে এর উপরে হচ্ছে ঘাত 2 আর এর উপরে হচ্ছে 1। এই জায়গাটাতেই সমস্যা কি, যে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে এর সামনে যে সহগটা ছিল, যে মানটা ছিল 2, সেটা এখানে ঘাত দিলেন, তাহলে তো এইখানে এর সামনে তো 2 আছে, তাহলে তো এইখানে কি দেওয়ার কথা, 2 দেওয়ার কথা, কিন্তু আপনি 1 কেন দিলেন?
বোঝার সুবিধার্থে বলে রাখি প্রথমে যে এই যে ক্রমটা পড়াচ্ছি, বিক্রিয়ার ক্রম বা অর্ডার যেটা বলি, এটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ রাশি। কি বলে এটাকে? পরীক্ষালব্ধ রাশি। অর্থাৎ এটা আমি আপনি একটা বিক্রিয়া দেখেই আমি কি করতে পারবো না, বলে দিতে পারবো না যে এই বিক্রিয়াটা, যেমন আমি একটু পরে পড়াবো আণবিকত্ব, আপনি একটা বিক্রিয়া দেখেই তার আণবিকত্ব কত সেটা আপনি বলে দিতে পারবেন, কিন্তু একটা বিক্রিয়া দেখে আপনি তার ক্রম কত সেটা কিন্তু বলতে পারবেন না। তার মানে এইটা পরীক্ষাগারে পরীক্ষালব্ধ একদম মান। এইটা আমরা সাধারণ একটা বিক্রিয়া দেখে এটাতে একরকম মনে হচ্ছে, অন্য একটা বিক্রিয়ার ক্ষেত্রে যা দেখবেন সেটা। সো এই জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পরীক্ষালব্ধ মান। তাহলে এটা যদি পরীক্ষালব্ধ মান হয়, কিন্তু এই আণবিকত্ব কোনো পরীক্ষালব্ধ মান নয়। ঠিক আছে, একটা বিক্রিয়া দেখে আমরা কি করতে পারি, খুব সহজে বলে দিতে পারি যে ওইটা এই বিক্রিয়াটার আণবিকত্ব কত, কিন্তু আমি একটা বিক্রিয়া দেখেই আমি বলে দিতে পারবো না যে তার ক্রম কত, বিক্রিয়াটার ক্রম কত। ওভারঅল এই বিক্রিয়াটার ক্রম হয় কত? ক্রম হয় হচ্ছে NO, এর ক্ষেত্রে মান পেলাম কত, এর ঘাত পেলাম হচ্ছে 2। আর হাইড্রোজেনের ক্ষেত্রে ঘাত পেলাম কত, হাইড্রোজেন এর ক্ষেত্রে ঘাত পেলাম হচ্ছে 1। তাহলে টোটাল মান হচ্ছে এই সামগ্রিক ক্রম, ক্রম হচ্ছে ক্রম, এটাকে N দ্বারা আমরা যদি প্রকাশ করি, N ইকুয়াল টু 2 + 1 ইকুয়াল টু 3। এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাহলে এই যে বিক্রিয়াটা আমরা ঘটালাম নাইট্রোজেন অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে নাইট্রোজেন আর হচ্ছে পানি তৈরি করলাম, এই বিক্রিয়াটার ক্ষেত্রে ক্রমের মান কত? তাহলে বিক্রিয়াটার ক্রম কত? অর্ডার বা ক্রম হচ্ছে 3। ঠিক আছে, অর্ডার বা ক্রম কত? 3। এখন আসি যে ক্রম তাহলে কাকে বলবো, বিক্রিয়ার ক্রম কাকে বলবো? বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ার, ভালো করে বোঝেন, যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে, পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে উপস্থিত ঘনমাত্রা রাশি, এই যে এটা একটা কি ঘনমাত্রার রাশি না, এটা একটা ঘনমাত্রার রাশি। ঠিক আছে, এই যে এর ঘাত, এর ঘাতের যে সমষ্টি, সেটাকে আমরা কি বলবো? এর ঘাতের সমষ্টিকে আমরা বলবো হচ্ছে এর ঘাতের সমষ্টি। তাহলে দেখেন এই যে 2 আর হচ্ছে 1 কি করলাম, যোগ করলাম না, এটাই হচ্ছে তার ক্রম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু আমাদের কিছু কিছু বিক্রিয়া, দুই একটা বিক্রিয়া মনে রাখতে হবে, যে তাহলে এটা আমি কিন্তু একটা বিক্রিয়া দেখেই আমি শনাক্ত করতে পারছি না, কারণ কি বললাম প্রথমে, যে এই বিক্রিয়ার ক্রমটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ রাশি, পরীক্ষালব্ধ রাশি। একটু পরে আমি এক্সাম্পলতে দেখাবো, আণবিকত্ব যখন পড়াবো আমি আপনি একটা বিক্রিয়া দেখেই সহজেই ক্যালকুলেশন করতে পারবেন যে এটা এই বিক্রিয়াটার আণবিকত্ব এত, কিন্তু আমি এই ক্রমের যে ক্রম বলছি যেটা, এই ক্রমের ক্ষেত্রে আমি কি করতে পারছি না, ক্যালকুলেশন করে বের করতে পারছি না, কারণ এটা স্পেসিফিক মান, এটা হচ্ছে স্পেসিফিক মান। এটা হওয়ার কথা ছিল যে এর যেহেতু সামনে 2 আছে, তাহলে এর উপরে ঘাত 2 হওয়ার কথা ছিল, যেমন এটা 2 হলো, আসলে তা হয় না, এটার মান এটার ক্ষেত্রে কত হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে এই একটা বিক্রিয়া মনে রাখতে হবে, তাহলেই হবে। তাহলে কি বললাম, যে সংজ্ঞাটা আবার বলি, যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে উপস্থিত, তাহলে এই হার সমীকরণে উপস্থিত এই বিক্রিয়ার ঘনমাত্রা কোনটা, এইটা, এই বিক্রিয়ার ঘনমাত্রা রাশি কোনটা, এটা আমরা জানি যে কোনো বিক্রিয়ক বা উৎপাদ যেটাই বলি, সেটার ক্ষেত্রে যখন থার্ড ব্র্যাকেট দিই সেটা ঘনমাত্রা রাশি নির্দেশ করে। তাহলে এই ঘনমাত্রার রাশির বলছে সংজ্ঞাতে যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার সমীকরণে উপস্থিত ঘনমাত্রার রাশি, অর্থাৎ এই রাশির ঘাতের ঘাতের সমষ্টি, অর্থাৎ এর ঘাত কত 2, এর ঘাত কত, এই যে পাওয়ার বা ঘাত যেটাই বলি, এর ঘাতগুলোর যে সমষ্টি বা যোগফল, সেটাই হচ্ছে তার কি, এই দুটার যোগফলই হচ্ছে তার ক্রম বা অর্ডার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে কি বললাম, যে এখন আসি যে যেহেতু এই প্রশ্নটা দুইভাবে আসে, যে ক্রম এবং আণবিকত্ব কি ব্যাখ্যা করে এইভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে ক্রম এবং আণবিকত্বর মধ্যে পার্থক্য লিখো। আমি নোট যখন দিব সেটাতে মূলত আমি পার্থক্য আকারেই দিব, এটা ঠিক আছে, পার্থক্য আকারেই দিব। কিন্তু যদি ব্যাখ্যা আসে তাহলে প্রথমে সংজ্ঞাটা দিতে হবে, তারপরে হচ্ছে কি দিব, এই বিক্রিয়াটা দিবেন, তারপরে আমি এখন যে কথাগুলো লিখবো মানে পার্থক্য আকারে এখানেই পয়েন্ট দিয়ে দিয়ে লিখবো, এগুলা পয়েন্ট আকারে দিয়ে দিবেন। যেমন এই বিক্রিয়ার ক্রম তো সংজ্ঞা বললাম, বিক্রিয়াও দেখালাম। এবার এই ক্রমের ক্ষেত্রে কি হয়, যে এর মান, এই বিক্রিয়া ক্রমের মান কি হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, শূন্য হতে পারে, বা ভগ্নাংশ সংখ্যাও হতে পারে। কি হতে পারে, ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, অর্থাৎ এর মান পূর্ণ, শূন্য, বা কি হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে। আরেকটা পয়েন্টে আমরা লিখতে পারি যে এটা একটা কি ধরনের রাশি, এটি একটি, প্রথমে সংজ্ঞাতেই বললাম এটা পরীক্ষালব্ধ রাশি, পরীক্ষালব্ধ রাশি।
এটা কি ধরনের রাশি একটা? এটা একটা পরীক্ষালব্ধ রাশি। তাহলে এইটা কি হয়? পূর্ণ, শূন্য বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। তাহলে ঠিক একইভাবে বোঝাই যাচ্ছে যে আণবিকত্বর পার্থক্য যেহেতু দুইটার আসে, তাহলে ওই আণবিকত্বটা কি হয় না, পূর্ণ সংখ্যা ছাড়া কখনো ভগ্নাংশ বা শূন্য সংখ্যা হয় না। অর্থাৎ এই আণবিকত্বর মান সবসময় কি হয়? পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 1 2 3 এরকম হয়। কিন্তু এইটার ক্ষেত্রে, ক্রমের ক্ষেত্রে এর মান কি হতে পারে? পূর্ণ হতে পারে, শূন্য হতে পারে বা ভগ্নাংশ হতে পারে। এটা পরীক্ষালব্ধ রাশি। তাহলে এই আণবিকত্ব কি পরীক্ষালব্ধ রাশি? না, আণবিকত্ব পরীক্ষালব্ধ রাশি নয়। তারপরে আমরা একটা বিক্রিয়া দেখেই তার পরের পয়েন্টে আমরা বলবো যে একটা বিক্রিয়া দেখে বা কোনো রাসায়নিক সমীকরণ দেখে সহজেই ক্রম বের করা যায় না। তাহলে ওই যে আমি তো বিক্রিয়ার যে এক্সাম্পল দেখালাম, সেখানে তো দেখালাম যে আমি ক্রম বিক্রিয়ার একটা সমীকরণ দেখে আমি বলতে পারছি না যে বিক্রিয়াটার ক্রম কত। এটা অনেকটা মুখস্থ নির্ভর একটা মান, অর্থাৎ পরীক্ষালব্ধ একটা মান। তারপরে কি হয়, বিভিন্ন যে তাপমাত্রা, তারপরে ঘনমাত্রা, ঠিক আছে, তারপরে হচ্ছে কি চাপ, এগুলোর যদি পরিবর্তন হয়, এগুলার পরিবর্তনে কি হয়? ক্রম পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে এই যে আমরা তাপমাত্রা বলি বা ঘনমাত্রা বলি বা চাপ বলি, এগুলা যদি পরিবর্তন করি একটা বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়াতে যা ছিল সেটার পরিবর্তন করে দিলাম, এই পরিবর্তনের ফলে একটা বিক্রিয়ার কি পরিবর্তন হতে পারে? ক্রম বা যেটাকে আমরা কি বলছি, অর্ডার, এটার পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এটার পরিবর্তন কি হতে পারে। আচ্ছা, এখন আরেকটা যেটা আছে যে এই বিক্রিয়ার ক্রম যেটা বলছি, পাত্র দ্বারা, যে পাত্রে আমরা বিক্রিয়া করাচ্ছি, ঠিক আছে, এই বিক্রিয়ার ক্রম পাত্র, যে পাত্রে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, ঠিক আছে, এই পাত্র দ্বারা প্রভাবিত হয়। মনে করেন এমন একটা পাত্র আমরা বিক্রিয়াটা করাচ্ছি, যেখানে সাথে আবার ওটা অন্য যেই বিক্রিয়া যে অংশটা করাচ্ছি, যেটা নিয়ে বিক্রিয়া করাচ্ছি, সেটার সাথে পাত্রের একটা ইন্টারাকশন হলো, তাহলে কিন্তু এই ক্রম কি হয়ে যাবে? ক্রম পরিবর্তিত হয়ে যাবে। তাই বলছে যে বিক্রিয়ার ক্রম কি হয়? পাত্র দ্বারা প্রভাবিত হতে পারে। তাহলে বিক্রিয়ার ক্রম বা অর্ডার কি, সেই জিনিসটা আশা করি বোঝা গেল। তাহলে একই সাথে আণবিকত্বও হয়ে গেল, কিন্তু এখন আণবিকত্ব জিনিসটা কি সেটার এখন আমরা একটু এক্সাম্পল দেখবো এবং সেটার সংজ্ঞা দেখবো আর কি, যে আণবিকত্ব তাহলে কাকে বলবো। আণবিকত্ব, ঠিক আছে, আণবিকত্ব জিনিসটা আসলে কি? ক্রম তো দেখলাম, কিন্তু এই আণবিকত্ব জিনিসটা কাকে বলবো, বা ইংলিশে যেটাকে কি বলা হয়? মোলারিটি বলা হয়। আচ্ছা, আমি আগে এক্সাম্পল লিখি, তারপরে সংজ্ঞা দিব আর কি। হাইড্রোজেনের সাথে মনে করেন ক্লোরিন বিক্রিয়া করলো, এই বিক্রিয়াটা হয় হচ্ছে আলোর উপস্থিতিতে এইচ নিউ, ঠিক আছে, আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে 2 অণু HCl উৎপন্ন করলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলো। মনে করেন আরেকটা এক্সাম্পল লিখলাম, সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, 2 অণু সোডিয়াম 1 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, করে তৈরি করলো 2 অণু সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই বিক্রিয়ার আণবিকত্ব কত সেটা আমরা বলতে পারবো। কিভাবে বলতে পারবো? এখানে দেখেন তো যে হাইড্রোজেন কয় অণু নিছি? 1 অণু। ক্লোরিন কয় অণু নিছি? 1 অণু। সো এই বিক্রিয়াটাতে যে বিক্রিয়ক কয় অণু? এটা 1 অণু, এটা 1 অণু, এই দুইটার যোগফল। সো এর আণবিকত্ব কত হবে তাহলে? তাহলে এখন বলেন তো, এই বিক্রিয়াটা দেখেছে, এই বিক্রিয়ার আণবিকত্বের মান কত হবে তাহলে? এখানে সোডিয়াম নিচে কয় অণু? 2 অণু। ক্লোরিন নিচে কয় অণু? 1 অণু। তাহলে কত হবে? 2 + 1। আণবিকত্ব কত হবে? 3।
তাহলে দেখেন তো, একটা বিক্রিয়া দেখে আপনি বলে দিতে পারছেন না যে বিক্রিয়ার আণবিকত্বের মান কত? হ্যাঁ, এটা বলে দিতে পারছি আমরা, একটা বিক্রিয়া দেখে খুব সহজেই তার আণবিকত্ব কত বা মোলারিটি কত সেটা বলতে পারি। ঠিক আছে, এটা 1 অণু, এটা 2 অণু, আণবিকত্ব 3। তাহলে এখন সংজ্ঞা কি? সংজ্ঞাতে বলা হচ্ছে বা আণবিকত্ব কাকে বলবো, যে কোনো একটা বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক অণু, এই যে বলছে সংজ্ঞাতে বলছে যে কোনো একটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী, একটা বিক্রিয়া, এই বিক্রিয়া অংশগ্রহণকারী অণু বা পরমাণু বা আয়ন, যেটাই থাক, অণু বা পরমাণু বা আয়নের মোট সংখ্যাকেই ওই বিক্রিয়ার আণবিকত্ব বলবো। তাহলে 3টা জিনিস হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, তাদের মোট সংখ্যাকেই আমরা কি বলবো? তার আণবিকত্ব বলবো। তাহলে কি বলবো? কোনো একটা বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কের অণু, পরমাণু বা আয়ন, এগুলার যোগফল, মোট সংখ্যা বা যোগফলকেই ওই বিক্রিয়ার আণবিকত্ব বলা হয়। তার আণবিকত্বটা কি ধরনের? এটা কোনো পরীক্ষালব্ধ মান নয়। একটা বিক্রিয়া দেখে আমরা সহজে কি করতে পারি? আণবিকত্ব বের করতে পারি, মোলারিটি বের করতে পারি। ঠিক আছে, যারা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এটা বুঝতে পেরেছেন কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এরপরে আমি নতুন পড়াতে যাব আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব কি। এখানে আণবিকত্ব নিয়ে পড়াশোনা মোটামুটি কম থাকে, এই ক্রম নিয়ে পড়াশোনাটা কি থাকে? বেশি থাকে। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম নিয়ে মূলত পড়াশোনা এখানে বেশি থাকে। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করব যে এই বিক্রিয়ার ক্রম যেগুলো আমরা বলছি, এই বিক্রিয়ার ক্রমগুলো নিয়ে পরীক্ষাতে কি রকমের প্রশ্ন আসে, এই বিক্রিয়ার ক্রম যেটা আমরা বলছি, ঠিক আছে, এই ক্রম নিয়ে যে এতক্ষণ কথা বললাম, তাহলে বিক্রিয়ার ক্রম কি সেই জিনিসগুলো নিয়ে যে কথা বললাম, সেই ক্রমগুলা, বিক্রিয়ার ক্রমগুলা কয়েক রকমের হয়ে থাকে। একটা বিক্রিয়া কয়েক রকমের কি হয়ে থাকে। যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে শূন্য ক্রম হতে পারে। কয়েক ক্রমের বিক্রিয়া হতে পারে? একটা হচ্ছে শূন্য ক্রমের বিক্রিয়া হতে পারে, শূন্য ক্রম বিক্রিয়া হতে পারে। তারপরে কি হতে পারে? প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এই তিনটা মূলত পড়তে হয়। তাহলে শূন্য ক্রম বিক্রিয়া পড়বো আমরা, প্রথম ক্রম বিক্রিয়া পড়বো, দ্বিতীয় ক্রম বিক্রিয়া পড়বো। ঠিক আছে, তাহলে কি পড়বো? শূন্য ক্রম বিক্রিয়া পড়বো, প্রথম ক্রম বিক্রিয়া পড়বো, দ্বিতীয় ক্রম বিক্রিয়া পড়বো। আচ্ছা, আমি আগে শূন্য ক্রম পড়ানোর আগে আমি প্রথম ক্রম বিক্রিয়াটা পড়াই, কারণ প্রথম ক্রম বিক্রিয়াটা বুঝলে শূন্য ক্রমটা বুঝতে এবং দ্বিতীয় ক্রমটা বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলবো আমরা? তাহলে এখন প্রথম পরীক্ষাতে প্রশ্ন এইভাবে আসে, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে যেভাবে আসে সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়া কাকে বলে? এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, এর হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করো। প্রতি বছর পরীক্ষাতে এইখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসে, হয় প্রথম ক্রম আসে, না দ্বিতীয় ক্রম আসে, বা শূন্য ক্রম আসে। ঠিক আছে, এই প্রথম ক্রমের মধ্যে আবার আর একটা ভাগ আছে, সেটাকে বলা হয় হচ্ছে প্রথম ক্রম, আবার সদ্য প্রথম ক্রম আছে, এরকম বিক্রিয়া আছে। আচ্ছা, সেটাও আমরা পড়বো। তো প্রথমে আমরা তাহলে কি পড়বো আজকে? যে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলবো। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলবো এবং এর হার ধ্রুবকের সমীকরণ এখন প্রতিপাদন করব। আচ্ছা, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া বলা হচ্ছে যে সংজ্ঞাতে এরকম বলছে, আমি সংজ্ঞাটা লিখছি না, যে যে সকল বিক্রিয়ার হার শুধুমাত্র এক বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক হয়। অর্থাৎ একটা বিক্রিয়া করলো, মনে করেন এ একটা বিক্রিয়ক, এটা কি বিক্রিয়ক, এ বিক্রিয়া করে তৈরি করলো মনে করেন বি, অর্থাৎ এটা একটা কি, এটা হচ্ছে উৎপাদ। তাহলে এটাকে আমরা কি ধরনের বিক্রিয়া বলবো? এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া বলবো। কেন প্রথম ক্রম বিক্রিয়া? কারণ এই বিক্রিয়াটা শুধুমাত্র এই একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ডিপেন্ড করবে। এখন যদি বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের হতো, আমি এখানে একটু বোঝাই দ্বিতীয় ক্রমের বোঝার সুবিধার্থে, দ্বিতীয় ক্রম যদি হতো বিক্রিয়াটা, সেকেন্ড অর্ডার যদি হতো, তাহলে হতো মনে করেন এ প্লাস
এ, এরকম হতো, ঠিক আছে, বা এরকমও হতে পারে এ প্লাস বি। তাহলে এখানে বিক্রিয়ক কয়টা, একটা, এ একটা, সো এটা দ্বিতীয় ক্রম। এখানে বিক্রিয়ক কত, একটা, একটা, এটা একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে সংজ্ঞাতে বলা হয় যে দ্বিতীয় ক্রম কি, যে বিক্রিয়ার হার, যে বিক্রিয়ার হার এক বা একাধিক বিক্রিয়কের দুটি অণুর ঘনমাত্রা, এক বা একাধিক বিক্রিয়ক হতে পারে, সেই বিক্রিয়কের দুইটা অণুর ঘনমাত্রার উপরে কি করবে, নির্ভর করবে, অর্থাৎ দুইটা অণুর ঘনমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ড করবে, নির্ধারিত হবে, তাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলবো। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, যে যে সকল বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের প্রথম ঘাতের সমানুপাতিক, অর্থাৎ এই একটা মাত্র বিক্রিয়কের উপরেই কি করবে, সে ডিপেন্ড করবে, সো এটা প্রথম ক্রম। এটা কি ক্রম, এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে সংজ্ঞাতে কি বলবো, যে যে সকল বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, একটি মাত্রার বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভর করে, তাকেই প্রথম ক্রম বিক্রিয়া বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি, যে যে বিক্রিয়ার হার, তাহলে এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। কিভাবে, যে এখানে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে ডিপেন্ড করছে, সো এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার, অর্থাৎ আমরা লিখতে পারি বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সমানুপাতিক কার উপরে, বিক্রিয়ার, বিক্রিয়ার গাঢ়ত্ব বা ঘনত্ব, ঘনত্ব। তাহলে এর উপরে পাওয়ার কত হবে বলুন তো, 1। যেহেতু এটা কি প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এর উপরে পাওয়ার কত হবে, 1। যদি দ্বিতীয় ক্রম হতো তাহলে পাওয়ার হতো কত, 2। যদি শূন্য ক্রম হতো পাওয়ার হতো কত, 0। এর উপরে পাওয়ার কত হতো, 0 হতো। এটাই হচ্ছে মূলত এখানকার মেন সূত্র, এটা মনে রাখেন, ঠিক আছে। এটাই হচ্ছে সূত্র, যে বিক্রিয়ার হার কার সমানুপাতিক, বিক্রিয়ার গাঢ়ত্বের সমানুপাতিক, গাঢ়ত্বের ঘাতের সমানুপাতিক। এর উপরে ঘাত কত, 1, যেহেতু এটা প্রথম ক্রম। যদি শূন্য ক্রম হতো 0, যদি দ্বিতীয় ক্রম হতো পাওয়ার কত হতো, 2 হতো। ওকে, আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এখন প্রতিপাদনে যাব। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলি সেটা আমরা বুঝতে পারলাম। এখন এর হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করব, অর্থাৎ হার ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, এই কে এর সমীকরণ যেটা আছে সেটা প্রতিপাদন করব। তো চলেন এই হার ধ্রুবক কে এর সমীকরণ আমরা এখন দেখি। এই কে এর সমীকরণ প্রতিপাদন করতে গেলে আমরা ওই যে বিক্রিয়াটা লিখছিলাম আমি ওখানে, ওই বিক্রিয়াটা বিবেচনা করলাম। এ একটা কি বিক্রিয়ক, এভাবে লিখতে হবে যে নিম্নের বিক্রিয়াটা বিবেচনা করি করে এই এ একটা বিক্রিয়ক, যেখান থেকে বি কি তৈরি হয়েছে, উৎপাদ তৈরি হয়েছে, ঠিক আছে, বি উৎপাদ তৈরি হয়েছে। তো এই বিক্রিয়াটা যখন প্রাথমিক অবস্থায় শুরু হলো, একদম প্রাথমিক স্টেপ যখন, ঠিক আছে, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় বলেন তো যে কোনো উৎপাদ কি তৈরি হয়, না, কোনো উৎপাদ তৈরি হয় না, তাহলে উৎপাদের পরিমাণ 0, ঠিক আছে, 0। তাহলে বিক্রিয়ক মনে করে তখন এ এত মোল পার লিটার, কারণ বিক্রিয়াটা মাত্র শুরু হয়েছে, এখনো কোনো উৎপাদ উৎপন্ন হয়নি, তাই এটার বিয়োজন হয়নি, শূন্য অবস্থায় আছে। মনে করেন এই বিক্রিয়াটা টি সময় পরে, কত সময়, টি সময় পর এই বিক্রিয়াটার ঘনমাত্রা কি হবে, এই বিক্রিয়কের ঘনমাত্রা কিছু হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে, এখানে যতটুকু উৎপাদ তৈরি হবে, মনে করেন এক্স মোল পার লিটার পরিমাণ কি তৈরি হয়েছে, উৎপাদ তৈরি হয়েছে। তাহলে এই এ থেকে ভাঙাই তো এক্সটা তৈরি হয়েছে, তাহলে আমি এ থেকে বাদ দিব এ মাইনাস এক্স। তাহলে দেখেন যে এই টি সময় পরে বিক্রিয়ক থেকে কিছু উৎপাদে উৎপন্ন হলো, কতটুকু হলো, সেটা এক্স পরিমাণ। মনে করেন যে এখানে ছিল এটা হচ্ছে কত, 100%, এত 100 মনে করেন মোল পার লিটার আমি ধরলাম, ঠিক আছে। এখানে বিয়োজিত হয়েছে, মনে করেন একটা টি সময় পরে এর এই এই এটা 100% ছিল, সেখানে এই এক্স এর মান মনে করেন যে 30% বিয়োজিত হয়েছে, 30। তাহলে আমার তখন এখানে কত হবে, 100 মাইনাস এক্স এর মান হবে 30। তাহলে এই টি সময় পরে উৎপাদ থাকবে আমার 30, আর বিক্রিয়ক থাকবে তাহলে কত, 70। এরকম হয় ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমি এটা ধরলাম। এখন আমরা কি করব, মনে করি যে এ প্রাথমিক অবস্থায় এ ছিল, এই এ বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা কত ছিল, এ ছিল, কিছু সময় পরে বিক্রিয়া করে টি সময় পরে এ মাইনাস এক্স হয়েছে, আর এই বি কত হয়েছে, বি উৎপাদে পরিণত হয়েছে এক্স মোল পার লিটার। আচ্ছা, তাহলে অতএব এখন বিক্রিয়ার হার কি হবে, অতএব বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কি হবে, আমরা জানি যে বিক্রিয়ার হার এখানে ডিএক্স বাই ডিটি সমানুপাতিক এ মাইনাস এক্স, তার উপরে পাওয়ার কত,
1। কোথায় থেকে লিখলাম? ওই যে একটু আগে আমি লিখলাম না যে বিক্রিয়ার হার কার সমানুপাতিক? এটা তো হচ্ছে বিক্রিয়ার হার, হ্যাঁ, কার সমানুপাতিক? ওই যে গাঢ়ত্ব বিক্রিয়ার, এইভাবে লিখছিলাম যে বিক্রিয়কের গাঢ়ত্ব বা ঘনত্ব। তাহলে বিক্রিয়ক কোনটা? এই যে এটা টি সময় পরে বিক্রিয়ক কোনটা? এ মাইনাস এক্স না, এই এ মাইনাস এক্স। তাহলে এ মাইনাস এক্স গাঢ়ত্ব, তার উপরে কি, তার এই যে গাঢ়ত্ব যেটা থাকবে সেটার উপরে পাওয়ার কত? এটা যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে পাওয়ার কত? 1। এই যে সেই 1। তাহলে বোঝা গেল যে এখান থেকে এটা কিভাবে আসলো। যদি এরকম হতো, দ্বিতীয় ক্রম হতো, তাহলে এ মাইনাস এক্স দুইটা হতো, বা এ মাইনাস এক্স এর উপরে পাওয়ার 2 হতো। ওকে, দ্বিতীয় ক্রম যখন পড়াবো তখন তো এটা বুঝবেন। তাহলে এটা হলো, বা তাহলে এটুক হচ্ছে সময়ের সাথে এই যে বিক্রিয়ার হার, যেহেতু বলছি হার মানে কি, সময়ের সাথে ব্যাপার স্যাপার, তা সেই জন্য মনে করেন এটা এক্স, এই যে এক্স, তাই ডি বাই ডিএক্স, এক্স এর ডি বাই ডিটির সাপেক্ষে, যেহেতু সময়ের সাপেক্ষে হারের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য ডি বাই ডিটি ইন্টু এক্স। আচ্ছা, তাহলে ডিএক্স বাই ডিটি। এখন আমি এই যে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই, তাহলে কি হতে পারে? ডিএক্স বাই ডিটি, এই সমানুপাতিক উঠাই দিলে একটা সমান চিহ্ন পাই। আর এই যে সমান চিহ্নের পরিবর্তে, যে এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যেটা পাই, সেটাই হচ্ছে কে। আর এই কেটাকেই কি বলা হয়? এই কেটাকেই বলা হয় এই বিক্রিয়ার, আমি যেমন প্রথমে সংজ্ঞা, এই প্রশ্নে কি লিখছি যে হার ধ্রুবক, এই কেটাকে বলা হবে হার ধ্রুবক। তাহলে এটা হচ্ছে কি এখানে, এটা হচ্ছে হার ধ্রুবক। এই কেটাকে কি বলবো এই ক্ষেত্রে? হার ধ্রুবক। আচ্ছা, তাহলে সমানুপাতিক উঠাই দিলাম, তাহলে সমান চিহ্ন আর একটা ধ্রুবক পেলাম, সেই ধ্রুবকটা কি? কে। আর বাকি যেটা আছে এ মাইনাস এক্স, ঠিক আছে, এ মাইনাস এক্স। আচ্ছা, থাকলো। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ডিএক্স, এই যে এ মাইনাস এক্স আছে না, এটাকে আমি নিচে নিয়ে আসবো, এ মাইনাস এক্স, আর এই ডিটিটাকে উপরে নিয়ে যাবো, তাহলে কি হবে? কে ডি টি হবে। এটাকে আমি দিলাম সমীকরণ 1, ঠিক আছে, এটাকে আমি দিলাম কত? সমীকরণ 1। এখন এই 1 নম্বর সমীকরণকে আমি কি করব? সমাকলন করব, ইন্টিগ্রেশন করব। তাহলে এবার লিখবো 1 নং সমীকে সমাকলন করে পাই। 1 নম্বর সমীকরণকে কি করব? সমাকলন করব। এটাকে যদি সমাকলন করি তাহলে কি পাওয়া যাবে? ইন্টিগ্রেশন ডিএক্স এ মাইনাস এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন কে ডি টি, ঠিক আছে, কে ডি টি, এই যে এটা সমাকলন চিহ্ন বসালাম, বা ইন্টিগ্রেশন, দেখেন তো আমি এই ডিএক্সটাকে যদি সাইডে লিখি তাহলে এভাবে লিখতে পারি না, 1 বাই এ মাইনাস এক্স ইন্টু কি লিখতে পারি? ডিএক্স ইকুয়াল টু কে টি প্লাস সি। দেখেন এখানে এই কেটা তো ধ্রুবক, তাহলে এই ধ্রুবকের তো ইন্টিগ্রেশন কে থাকলো, আর এখানে ডিটিকে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু টি হয়, এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি প্রথম ক্রম যখন করব, দ্বিতীয় ক্রম যখন করব, যেটাই করি, এখানে একটা ধ্রুবক আসবে, যে সি প্লাস সি, এটা হচ্ছে সূত্র, হায়ার ম্যাথ যারা পড়ছেন তারা নিশ্চয়ই জানেন এটা। এটাকে বলা হয় ইন্টিগ্রাল ধ্রুবক। কি বলা হয় এটাকে? ইন্টিগ্রাল। কোনো বইয়ে দেখবেন যে অনেক সময় সি বা জেডও দেওয়া থাকতে পারে, সি বা জেড যেটাই দেওয়া থাক, এটাকে বলা হয় ইন্টিগ্রাল ধ্রুবক। এটাকে ধ্রুবক মানে ইন্টিগ্রেশন করলে কি পাবো? এই ইন্টিগ্রাল ধ্রুবকটা এখানে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে কে তো ধ্রুবক থাকলোই, ডিটি কে করলে কি হয়? শুধু টি, আর এর সাথে একটা কি আসে? ইন্টিগ্রেশন ধ্রুবক বা ইন্টিগ্রাল ধ্রুবক কি আসে? সি বা জেড আসে। আচ্ছা, এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব, বা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় দেখেন তো, 1 বাই এক্স একটা সূত্র পড়ছেন না? নিশ্চয় মনে আছে। 1 বাই এক্স থাকলে কি হয়? লন এক্স সূত্র আছে না? সূত্র আছে যে 1 বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়? লন এক্স হয়। তাহলে এখানে 1 বাই এ মাইনাস এক্স, মানে এই টোটালটা আমি আগে এতটুকু আমি চিন্তা করলাম যেটা একটা এক্স আছে। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হয় হচ্ছে লন এ মাইনাস এক্স, কারণ টোটালটা এক্স। আচ্ছা, এটা যদি এক্স শুধু হতো, মানে 1 বাই এক্স যদি হতো তাহলে এটাই হতো, ঠিক আছে। কিন্তু এখানে তো 1 বাই এক্স না, তাহলে এখানে কি আছে?
এ মাইনাস এক্স আছে, তাহলে এই এক্সটাকে মাইনাস এক্সটাকে আবার করতে হবে, করলে এখানে -1 হবে। কতটুকু এটাকে আবার যখন এটাকে আবার আলাদা করে ইন্টিগ্রেশন করবো তখন কি হবে -1, তাহলে এর সাথে ইন্টু -1 আসে একটা, ঠিক আছে। এই টোটালটাকে করলে আবার কি এই মাইনাস এক্স আছে, সেজন্য এখানে আবার -1, তারপরে -1 দ্বারা এটাকে গুণ করলে এই সামনে আসে মাইনাস। তাহলে এটা ওভারঅল এটুকু লেখা হয় যে এই 1/a মাইনাস এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি, তাহলে এখান থেকে এই মাইনাস এক্স থাকার জন্য এখানে সামনে একটা -1 আসলো, অর্থাৎ এই সামনে একটা মাইনাস লন, মানে 1/x মানে এই a মাইনাস এক্স, তাহলে এটা পেলাম। আর ডান পাশে যা ছিল kt প্লাস সি, এটাকে দিলাম সমীকরণ 2। ঠিক আছে, অনেকে এই জায়গাটাতে সমস্যা থাকে যে মাইনাসটা কিভাবে আসলো। এই যে দেখেন সামনে এখানে যদি শুধু 1/x থাকতো তাহলে এটাই হতো যে লন এক্স হতো, কিন্তু এই সামনে তো শুধু 1x আসে না, 1a মাইনাস এক্স আছে, এই জন্য এটা আসবে। ঠিক আছে, সামনে একটা মাইনাস আসবে, এখানে এটাকে আলাদা করে আবার ইন্টিগ্রেশন করতে হবে, একবার করলে আসবে কি মাইনাস আসবে একটা সামনে। আচ্ছা দেখেন, এই একটা প্রতিপাদন ভালো করে শিখবেন, তাহলে যে কোনোটাই শূন্য ক্রম আসুক দ্বিতীয় ক্রম আসুক যেটাই আসুক একইভাবে একই নিয়মে প্রতিপাদন করবেন। তাহলে প্রথমে সমাকলন করলাম, তো একটা মান পেলাম এটা। এখন কি করব, এখন লিখবো যে যখন বিক্রিয়াটা টি সময়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়াটা ছিল, প্রাথমিক অবস্থায় সময় কত ছিল 0, তখন এক্স এর মান কত ছিল বলুন তো, 0 ছিল না। দেখেন তো এই বিক্রিয়াটা যখন প্রাথমিক টি ছিল, এই যে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, এবার টি এর মান যখন 0, এই ক্ষেত্রে তো টি এর মান 0, প্রাথমিক মানে টি কখন 0, তখন উৎপাদ অর্থাৎ এক্স সমান কত, এখানে 0 না, 0। তাহলে এই যে এটাই বলা হচ্ছে যে টি যখন 0 তখন এক্স ইকাল টু 0, তখন এক্স ইকাল টু কত 0। তাহলে 2 নম্বর হতে এই যে 2 নম্বর সমীকরণে আমরা টি এর মান 0, এক্স এর মান 0 বসাবো। ঠিক আছে, মাইনাস লন এ, আর আমি যদি এই যে এখানে এক্স এর মান কত বসলাম 0, তাহলে এটা তো 0 হয়ে গেল, তাহলে ওটা লিখতে হবে না, তাহলে লন এ মাইনাস 0, আচ্ছা বসাই, ইকুয়াল টু কে ইন্টু, দেখেন তো টি এর মান কত 0 না, 0 বসালাম, প্লাস কি আছে সাথে সি আছে, আচ্ছা বা তাহলে মাইনাস লন এ ইকুয়াল টু সি, বা সিটাকে যদি আমি এপারে লিখি তাহলে সি ইকুয়াল টু মাইনাস লন এ। তাহলে দেখেন তো আমি এই যে সি এর মান কতটুকু পেলাম, মাইনাস লন এ পেলাম। এখন এই যে এই সি এর মানটা এই 2 নম্বর সমীকরণে বসাবো। সি ইকুয়াল টু মাইনাস লন এ 2a বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে বসালে কত হবে, মাইনাস লন এ মাইনাস এক্স ইকাল টু কেটি মাইনাস লন এ। এই যে এখানে সি ছিল, এই সি এর পরিবর্তে মাইনাস লন এ বসালাম। ঠিক আছে, তাহলে বা লন এ মাইনাস লন এ মাইনাস এক্স। কীভাবে লিখতে পারলাম এটা, এই যে এই পারে দেখেন তো মাইনাস লন এ ছিল না, এই মাইনাস লন এটাকে আমি এই পারে নিয়ে আসলাম, তাহলে কি হলো প্লাস লন এ হলো। তাহলে লন এ আর এখানে ছিল মাইনাস লন এ মাইনাস এক্স, এটা নিয়ে করলাম। আর এই ডান পাশে তাহলে কি থাকলো, শুধু কে টি থাকলো। তাহলে বা এখান থেকে দেখেন তো আমি লনটা কি করতে পারি, কমন নিতে পারি না, এখানে লন এ আছে মাইনাস লন এ মাইনাস এক্স আছে, তাহলে আমি লনটা কমন নিই, লন সূচকের নিয়ম অনুসারে বিয়োগ আছে মাঝখানে, তাহলে কি হবে ভাগ হবে, তাহলে উপরে থাকবে এ আর নিচে হবে এ মাইনাস এক্স। ঠিক আছে, এ মাইনাস এক্স হবে ইকুয়াল টু কেটি থাকলো। ঠিক আছে, কেটি থাকলো, বা এই কেটিটাকে আমি এপারে নিয়ে আসলাম, কারণ কেটি এপারে নিয়ে আসার কারণ কি, আমি বের করবোই তো কে এর মান। ঠিক আছে, কারণ আমার তো বলছেই যে বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে হার ধ্রুবককে কে, এই কে বের করবো, সেজন্য এই বাম ডান পাশ থেকে এটাকে এপারে নিয়ে আসলাম, আর এইটুকু ওপারে নিয়ে যাব, তাহলে কি হবে লন এ বাই এ মাইনাস এক্স, এটা হলো। বা এখান থেকে আমি কেটাকে রেখে দিলাম, এই টিটাকে এপারে নিয়ে আসবো, তাহলে টি এপারে নিয়ে আসলে কি হবে 1/t হবে, আর এর সাথে কি আছে লন এ বাই এ মাইনাস এক্স। এতটুকু রাখলেও হয়,
এটাই মূলত আমার কে এর মান বের হয়ে গেল। এই পর্যন্ত রাখলেও হয়, বা এটাকে আরেকটু মডিফাই করা যায়, সেটা হচ্ছে যে এই যে লন থেকে আমরা লগে নিয়ে যাই না, লন থেকে লগে নিয়ে যেতে হলে কি করতে হয়, লন ইকুয়াল টু লগে নিয়ে গেলে 2.303 লগ, এটা মনে রাখতে হবে। কেন? কারণ এটা এটা কেন এই সমীকরণটাও কেন দেখাচ্ছি তাহলে, বা কে ইকুয়াল টু তখন হয় 2.303 লন থেকে তখন কি হয়ে যাবে লগ, আর তাহলে নিচে আছে টি এ বাই এ মাইনাস এক্স। এটাও হচ্ছে সমীকরণ। এ পর্যন্ত রাখলেও হয়, কিন্তু এটাও দেখাই দিলাম কারণ এর বিশেষ কারণ আছে। কারণ এই অধ্যায় থেকে ম্যাথ আসে পরীক্ষাতে, তখন এই লগ দিয়ে মূলত সলভ করতে হয়। তখন এই যে 2.303 লগ এটা, তাহলে এই সমীকরণও হয়, এই সমীকরণও হয়। তো এটা পর্যন্ত দেখানোই ভালো, ঠিক আছে। তাহলে মূলত এটি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, ঠিক আছে। এটি হচ্ছে তাহলে কি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। আশা করি বোঝা গেছে। যারা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এতক্ষণ যতটুকু পড়ালাম এতটুকু বুঝতে পেরেছেন কিনা। দেখেন এবার এই যে বের করলাম যে সমীকরণ, এটার আলোকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে 3 নম্বরে এবার আমরা যেটা পড়বো যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রা অনির্ভরশীল। তাহলে প্রশ্নটা কি বোঝেন আগে, এটা সাধারণত খ বিভাগে আসবে, ঠিক আছে। খ বিভাগ যে থাকে 5টা প্রশ্ন লিখতে হয়, সেটার মধ্যে এরকম আসে যে প্রথম দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপরে অনির্ভরশীল। কার উপরে অনির্ভরশীল? ঘনমাত্রার উপরে অনির্ভরশীল। এখানে ঘনমাত্রার রাশি এই যে প্রাথমিক ঘনমাত্রা, এটা ঠিক আছে, প্রাথমিক। তাহলে প্রাথমিক ঘনমাত্রা এখানে কে, এই যে এই এর ঘনমাত্রার উপরে অনির্ভরশীল। অর্থাৎ এই সমীকরণটা এমনভাবে মডিফাই হবে, যে এখান থেকে এই এটা আউট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। সেটাই আমাদের প্রমাণ করতে বলছে যে প্রথম ক্রম দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার উপরে অনির্ভরশীল, সেটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো আচ্ছা চলেন দেখি। এই জিনিসটা ভালো করে মনে রাখেন যে যখনই এরকম প্রথম ক্রম বলুক অথবা দ্বিতীয় ক্রম বলুক, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে আবার কিন্তু দেখবো আমরা যে এটার উল্টাটা হবে। তো এই প্রথম ক্রম বলুক বা দ্বিতীয় ক্রম বলুক, অর্ধায়ুর কথা যখনই বলবে তখনই আমাদের এই টি হাফ নির্ণয় করতে হবে। অর্ধায়ু মানে কি, টি হাফ। তো এই টি হাফ যখনই নির্ণয় করব, টি হাফ এটাকে কি বলা হয়, অর্ধায়ু বলা হয়। এই টি হাফের ক্ষেত্রে সবসময় দুইটা জিনিস মনে রাখবেন। কি মনে রাখবেন? এক্স ইকুয়াল টু 0.5 এ। অর্ধায়ু মানে কি, এক্স সমান, এক্স এর মানটা কত হবে, এই 0.5 এ হবে। এটা কি, এটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। এটা কি, এটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা, ঠিক আছে, প্রাথমিক ঘনমাত্রা। আর এই যে টি যেখানে ছিল, এই টিটা কি হবে, টি এর জায়গাতে এই টি হচ্ছে টি হাফ হবে। তাহলে কয়টা জিনিস আমার মনে রাখতে হবে, এটা এক্স সবসময় হবে 0.5 এ অর্থাৎ হাফ এ, আর টি হবে হাফ টি। টি হবে কি, হাফ টি হবে। এই দুইটা জিনিস আমি নিয়ে যাই এখন এই যে এখানে যে সমীকরণটা পেলাম, ঠিক আছে, এটাকে যদি আমি একটা সমীকরণ দিই, মনে করেন এটা 3 দিয়েছিলাম, এটা 4, এই সমীকরণ। তাহলে আমরা এইভাবে এখানে 4 লিখলাম, কিন্তু যদি আপনার এইভাবে একসাথে না আসে তাহলে আমরা লিখবো এভাবে যে আমরা জানি কি জানি, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ দিয়ে ওই সমীকরণটা লিখবো, কে ইকুয়াল টু 2.303
ডিভাইডেড বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। আমি কয়টা জিনিস বসাবো? যেখানে টি থাকবে সেখানে টি হাফ বসাবো, যেখানে এক্স থাকবে সেখানে 0.5 বসাবো। তো চলেন আমরা বসাই। কে ইকুয়াল টু পরে 2.303, নিচে হচ্ছে কি থাকবে টি, যেখানে তাহলে টি এর জায়গাতে কি বসাবো? টি হাফ বসাবো, টি হাফ লগ আমার এক্স যেখানে সেখানে বসাতে হবে। উপরে এ আছে, এ ঠিক থাকলো, নিচে এ আছে, এ ঠিক থাকলো, মাইনাস এক্স এর জায়গাতে তাহলে কত বসাবো? 0.5 বা হাফ এ এক কথায় আর কি। ওকে, তাহলে ইকুয়াল টু এপারে কে আছে, আমি এভাবে লিখতে পারি 2.303 ডিভাইডেড বাই টি হাফ লগ। দেখেন তো একটা পূর্ণ এর থেকে যদি হাফ এ বাদ দিই তাহলে কি থাকে? শুধু 0.5 থাকে না? একের থেকে আমি হাফ বাদ দিলাম তাহলে 0.5 হলো। আর উপরে একটা কি আছে? এ আছে। উপরে কি আছে? এ আছে। তাহলে এই যে উপরে এখানে যে এটা আছে, এই উপরের এ আর নিচের এ আবার কি হয়ে যায়? কেটে যায়। উপরের এ আর নিচের এ আবার কি হয়ে যায়? কেটে যায়। তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো ইকুয়াল টু কে ইকুয়াল টু 2.303 ডিভাইডেড বাই টি হাফ লগ। দেখেন উপরে আমার এখানে কি কেটে গেল, তাহলে শুধু কি থাকে? 1, আর নিচে থাকলো হচ্ছে হাফ। তার মানে 1 ডিভাইডেড বাই নিচে থাকলো 1/2। এটাকে যখন আমি উপরে নিয়ে যাবো তার মানে কেমন হবে? 1 2/1। তার মানে এই 1 কেটে গেলে শুধু কি থাকে? 2। তার মানে এখানে এই যে হাফটা উপরে যায় 2 হয়ে গেল। তার মানে এখানে থাকলো কি তাহলে আমার? 2.303 ডিভাইডেড বাই টি হাফ লগ 2। ঠিক আছে, টি হাফ লগ 2। এই যে 2টা এখানে লগের সাথে গুণ হয়ে লগ 2 হয়ে গেল। এখন আমি এই যে এই হাফটাকে টি হাফ কি করবো? এই কে এর জায়গাতে নিয়ে আসবো। তাহলে উপরে যাবে টি হাফ আর কেটা আসবে নিচে। আর লগ 2কে যদি আপনি ক্যালকুলেটর চাপেন, লগ 2কে ক্যালকুলেটর চাপলে মান আসে 0.693। এই লগ 2 এর মান কত আসে? এই সরি 0.63 আসে না, একটা মান আসবে, সেটা হচ্ছে এই লগ 2কে ক্যালকুলেটর চাপলে যে মানটা আসবে সেটা হচ্ছে এই 2.303 সাথে যখন গুণ করব, এই 2.303 ইন্টু লগ 2 যদি ক্যালকুলেটারে দুইটা চাপি তাহলে দুইটার মান আসে হচ্ছে এরকম, দুইটার মান আসে হচ্ছে 0.693। আর এই যেটা তাহলে উপরে আসলো, আর এই টি হাফটাকে উপরে নিয়ে যাবো এই কে এর জায়গাতে, আর কেটাকে এর নিচে নিয়ে আসবো। তাহলে ওভারঅল আমার রেজাল্ট কি আসবে? ওভারঅল রেজাল্ট আসবে অতএব টি হাফটা উপরে নিয়ে গেলাম ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই কে। এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অধ্যায়ুর সমীকরণ। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অধ্যায়ুর সমীকরণ। তাহলে দেখেন তো এই যে যত যে ইয়েগুলা পেলাম এর মধ্যে এর কোনো রাশি আছে? এর মধ্যে কি এ আছে? না। যেহেতু এ নাই, আমি প্রথমে বললাম যে এটা কি? এটা হচ্ছে একটা প্রাথমিক ঘনমাত্রার রাশি। ঘনমাত্রার রাশি কি ধরনের ঘনমাত্রা? প্রাথমিক ঘনমাত্রার রাশি। যেহেতু এর মধ্যে এ নাই, সো এই অধ্যায়ু প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে না। তাহলে প্রমাণ হয়ে গেল যে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ু প্রাথমিক ঘনমাত্রার উপরে কি করছে না? নির্ভর করছে না। ঠিক আছে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ু প্রাথমিক ঘনমাত্রার উপরে কি নির্ভর করে না? প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ু প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে না। কারণ কিভাবে বুঝতে পারলাম? এখানে এর মধ্যে কি নাই? এ নাই। আগামী দিন আমরা যখন দ্বিতীয় ক্রম বিক্রিয়া পড়বো এবং তার অধ্যায় পড়বো তখন সেটার ক্ষেত্রে আবার ভিন্ন আছে। আচ্ছা, তাহলে আশা করি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ এবং প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ুর সমীকরণ আমরা কিভাবে বের করব সেটা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা আজকে আরেকটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। শূন্য ক্রম বিক্রিয়া। দেখেন আমি বললাম যে একটা বিক্রিয়া যদি আপনি মনোযোগ সহকারে বোঝেন বা বুঝতে পারেন, এই বাকি যতগুলো করাবো সব একই নিয়মে। এটা শুধু আমার এই আমি করাচ্ছি, এটা এই একই নিয়মে করাবো, কিন্তু আপনি আপনার কাছে যে বইগুলো থাকবে বা বইগুলোতে আপনি বা গাইডগুলোতে বা যেখানে দেখবেন এক একটা এক এক নিয়মে করা আছে, এটাতে আপনার ঝামেলা। এই জন্য আমি সবগুলাকে কি করছি? একই নিয়মের মধ্যে নিয়ে আসছি, একইভাবে করাবো। তাহলে দেখেন
শূন্যক্রম বিক্রিয়া এখন তাহলে কাকে বলবো বলেন তো? প্রথম ক্রম যদি বুঝে থাকি যে যে বিক্রিয়ার হার শুধুমাত্র একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাকে প্রথম ক্রম বলি। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? কার উপর কি নির্ভরশীল হবে না। যে তাহলে আমরা বলবো যে যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নির্ভরশীল নয়, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা শূন্যক্রম বিক্রিয়া। একটা এক্সাম্পল মনে রাখবেন, CH3 এই যৌগটার নাম কি? এটা একটা কিটোন, হ্যাঁ, সিও গ্রুপ আছে কিটোন, এটাকে বলা হয় অ্যাসিটোন। এই অ্যাসিটোনের সাথে যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া করাই অ্যাসিডীয় মাধ্যমে, ঠিক আছে, অ্যাসিডীয় মাধ্যমে ব্রোমিনের যদি আমরা এখান থেকে বিক্রিয়া করাই, তাহলে দেখা যায় এই যে এখানে CH3 ছিল না, এখান থেকে একটা H বের হয়ে যাবে, যে তৈরি হবে CH3 C দ্বিবন্ধন O CH2 সাথে একটা ব্রোমিন যুক্ত হলো। এই যে দুইটা ব্রোমিন ছিল, এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে এই একটা ব্রোমিন যায় তৈরি করে হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়েছে, CH3 ছিল, হয়েছে কি CH2। তাহলে এর একটা হাত খালি হলো, এই হাতে এখানে যে দুইটা ব্রোমিন ছিল, একটা ব্রোমিনকে তো সে নিয়ে গেছে, আর একটা ব্রোমিন থাকে, সে আরেকটা ব্রোমিন এখানে এসে যুক্ত হয়ে এই যে, বোঝা গেল? তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা মনে রাখতে হবে যে এই বিক্রিয়াটা এই কোনো বিক্রিয়কের উপরে নির্ভর করে না। এই যে বিক্রিয়কগুলো আছে, এই বিক্রিয়ার হার এই কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপরে কি করে না? নির্ভর করে না। তাহলে আমরা বলবো যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, তাদেরকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলবো। তাদেরকে কি বলবো? শূন্য ক্রম বিক্রিয়া বলবো। তাহলে এই এক্সাম্পলটা একটু মনে রাখবেন যে এটা একটা শূন্য ক্রম বিক্রিয়া, ঠিক আছে? ওকে। আবার অনেক সময় আসে ক বিভাগে আসে, এই বিক্রিয়াটা কেন ইম্পর্টেন্ট? ক বিভাগে কুইজ আসে না, সেখানে লিখে যে শূন্যক্রম বিক্রিয়া, একটি শূন্যক্রম বিক্রিয়া লিখো। এই বিক্রিয়াটা মনে রাখতে দেবেন যে এই বিক্রিয়াটাতে কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপরে সেই বিক্রিয়ার হারটা নির্ভরশীল নয়। আচ্ছা, এখন আমরা কি করব? তাহলে শূন্যক্রম বিক্রিয়া একইভাবে আসবে যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ওই প্রত্যেকটার ক্ষেত্রে কে এর মান বের করব, ঠিক আছে? সমী উপপাদন, ঠিক আছে? সমীকরণ কি করব? উপপাদন করব। তাহলে আমরা ধরে নিলাম এ, এটা কি বিক্রিয়ক, তাকে কি তৈরি করবে? মনে করেন বি উৎপাদ তৈরি করলো, ঠিক আগের নিয়মে। তাহলে এটা প্রাথমিক যখন অবস্থা, তখন বিক্রিয়কের মান কত? এ। উৎপাদ তখন কত? 0। টি সময় পরে কিছু পরিমাণ যখন উৎপাদ তৈরি হয়েছে, তখন মনে করেন এক্স পরিমাণ উৎপাদ তৈরি হলো। তাহলে আগে প্রাথমিক অবস্থায় যে এ ছিল, এ থেকে তাহলে কতটুকু বাদ দেবো? এক্স দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলবো কি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে এ মোল পার লিটার। টি সময় পরে এক্স পরিমাণ যখন কি হলো? উৎপাদ তৈরি হয়, প্রাথমিক ঘনমাত্রা কি হলো? এই বিক্রিয়কের এই টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা হলো এ মাইনাস এক্স, এত মোল পার লিটার। তাহলে বিক্রিয়ার হার কি হবে? অতএব বিক্রিয়ার হারকে আমরা কি করি? ডি বাই টি। কোন বিক্রিয়ার হার? এক্স, তাহলে এক্স, তাহলে ডিএক্স বাই ডিটি সমানুপাতিক কার ক্ষেত্রে হবে বলেন তো? এ মাইনাস এক্স। এই যে এ মাইনাস এক্স, তার উপরে পাওয়ার কত? 0, যেহেতু শূন্যক্রম বিক্রিয়া, পাওয়ার 0। আচ্ছা, এখন তাহলে ডিএক্স বাই ডিটি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে সমান চিহ্ন পাবো, কে পাবো? এ মাইনাস এক্স, তার উপরে পাওয়ার কত? 0। আচ্ছা বলেন তো, আমরা কি জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে কি হয়? পাওয়ার 0 মানে মান হয় 1। তার মানে এই টোটালটুকুর মান কত হয়ে যাবে? এই টোটালটুকুর মান হয়ে যাবে 1। তার মানে শুধু কে থাকবে? কে থাকবে। তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে। টুকুর মান কত হবে? শুধু কে হবে। তাহলে বা আগের ভাবে কি করব? এই যে ডিটিটাকে উপরে নিয়ে যাব, তাহলে ডিএক্স ইকুয়াল টু কে ডিটি। এই ডিটিটাকে উপরে নিয়ে গুণ করলাম, তাহলে কে ডিটি হলো, ঠিক আছে?
এটাকে আমি মনে করেন যে একটা সমীকরণ দিলাম 1। এখন 1 নম্বরকে কি করব, 1কে সমাকলন করে, সমাকলন করে 1কে যদি সমাকলন করি তাহলে কি হবে, dx, এটাকে বামে রাখলাম ধ্রুবক, dt, তাহলে বা এই dx কে যদি আমরা করি তাহলে কি হয়, dx কে ইন্টিগ্রেশন করলে হয় x ইকুয়াল টু k, আর dt কে করলে হবে t প্লাস এই এর সাথে একটা কি পাবো বলেন তো, সমাকলন ধ্রুবক পাবো না, c। এটাকে কি বলা হয় বললাম, এটাকে বলা হয় ইন্টিগ্রাল ধ্রুবক। এটাকে কি বলি, ইন্টিগ্রাল ধ্রুবক। তাহলে আমি এটাকে দিলাম মনে করেন সমীকরণ 2। তাহলে ঠিক আগের মতোই এখন কি করব, যখন এই যে x সমান এটা বের হলো, তাহলে আগের মতোই বিক্রিয়ার এই যে এই অবস্থায়, প্রাথমিক অবস্থায় যখন t0, তখন আমার x এর মান কত, 0, এটা আবার বসাবো। ওই জন্য আমি বলছি ঠিক আগে একটা শিখলে সবগুলো ঠিক একই নিয়মে করতে পারবেন। তাহলে লিখবো যখন t ছিল 0 তখন x কত ছিল, x ও ছিল 0, ঠিক আছে। তাহলে t যখন ছিল কত, t এর মান যখন ছিল মানে প্রাথমিক অবস্থায় যখন একদম বিক্রিয়াটা ছিল, অর্থাৎ t এর মান যখন আমার কত ছিল, 0 ছিল, বিক্রিয়াটা যখন উৎপাদ কোনো পরিণত হয়নি, তখন x এর মান কত ছিল আমার, অর্থাৎ উৎপাদের পরিমাণ ছিল কত, 0। তাহলে ওই যে ওই পারে 2 নম্বর সমীকরণ পেলাম। তাহলে 2 হতে কি পাই, 2 এ আমরা এখন t এর জায়গাতে কত বসাবো, 0, x এর জায়গাতে বসাবো কত, 0, ঠিক আছে। t এর জায়গাতে 0, x এর জায়গাতে 0 বসাবো। তাহলে আমার এখানে সমীকরণটা মূলত কি, x প্লাস kt প্লাস c, x ইকুয়াল টু kt প্লাস c, x ইকুয়াল টু kt প্লাস c। তাহলে x এর জায়গাতে আমি কত বসাবো, 0, k ইন্টু টি এর জায়গাতে কত, 0 প্লাস সি। তাহলে বা আমি সিটাকে যদি এরপরে নিয়ে আসি, সি ইকুয়াল টু, এটুক 0 হয়ে গেল, এটা তো 0 আছেই। তাহলে সি এর মান কত পেলাম দেখেন তো, 0 পেলাম, সি এর মান 0 পেয়ে গেলাম। এখন 2 নম্বর সমীকরণে, অর্থাৎ এই যে এইখানে 2 এ সি ইকুয়াল টু 0 বসিয়ে পাই। এখন এই 2 নম্বর সমীকরণে যে x ইকুয়াল টু kt প্লাস সি, এখানে যদি সি এর জায়গাতে আমি 0 বসাই তাহলে কি হয়, তাহলে x ইকুয়াল টু kt প্লাস সি, তাহলে x ইকুয়াল টু kt থাকে, কারণ এই যে এখানে 0 বসালাম, সি এর মান কত, 0। তাহলে অতএব আমি বের করব কি, k, তাহলে kটা বামে নিয়ে আসলাম, k, তাহলে হবে xটা উপরে গেল, x বাই t। এর মনে করলাম 3 নম্বর দিলাম। এটি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের সমীকরণ। খুব ভালো করে এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবেন যে কে সমীকরণগুলো কি, কারণ এগুলা ক বিভাগে কুইজে আসবে, আর প্রতিপাদন তো আসবেই, প্রতিপাদন তো আসবে, সাথে কুইজেও আসে, যে কুইজে দেখবেন যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ লিখো, ঠিক আছে, বা ম্যাথ আসে, ম্যাথ শূন্যক্রম থেকে ম্যাথ কম আসে, প্রথম তৃতীয় ক্রম থেকে ম্যাথ বেশি আসে। তো যাই হোক, এই সমীকরণগুলো মনে রাখতে হবে যে কে ইকুয়াল টু এক্স বাই টি। প্রথম ক্রমের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেলাম, প্রথম ক্রমের ক্ষেত্রে কি পেলাম, মনে করেন যে কে ইকুয়াল টু 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে আমরা পড়লাম কি, বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব পড়লাম, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ পড়লাম, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণে, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া অধ্যায় যে প্রাথমিক ঘনমাত্রার উপরে অনির্ভরশীল সেটা পড়লাম, এবং শূন্যক্রম বিক্রিয়া কি, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ পড়লাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে আমরা বাকি প্রশ্ন পড়ব। আল্লাহ।